এবার এমন দুটো প্রিপোজিশন নিয়ে কথা বলবো যে দুটো প্রিপোজিশন তোমাদের সবার ভুল হয়ে থাকে এবং এটা নিয়ে খুব কনফিউশনে পড়ে যায় আমরা সব সময়। এই দুটো হচ্ছে বিসাইড এবং বিসাইডস। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন বিসাইড এবং বিসাইডস, ওটা একটু দেখি। আমি যদি বলি বিসাইড তাহলে বা বাই, এটা হচ্ছে অ্যাট দ্য সাইড অফ, অর্থাৎ পাশে। বিসাইড হচ্ছে পাশে বুঝাতে বুঝায়। ধরো আমি বলতেছি আমার পাশে এসে বসো, দেন আমরা ইউজ করবো বিসাইড। ফর এক্সাম্পল আমি লিখলাম কাম অ্যান্ড সিট ড্যাশ মি, তুমি আমার কাছে এসো এবং পাশে বসো। যদি এভাবে বুঝাতে চাই তাহলে আমি লিখবো কাম অ্যান্ড সিট বিসাইড মি, তার মানে পাশে বসা বোঝাচ্ছে। বিসাইডের আরো কিছু ইউসেজ আছে, আরো কিছু ব্যবহার আছে। লাইক আমি প্রথমটা তো আমি বলেই দিলাম যে কোনো ব্যক্তি বা বস্তুর যদি পাশে বোঝায়, লাইক হি স্যাট ড্যাশ হার অল নাইট, সে তার পাশে সারা রাত বসেছিল। আমি যদি এভাবে বোঝাতে চাই তাহলে আমি এখানে দিব বিসাইড, হি স্যাট বিসাইড হার অল নাইট। বিসাইড আরো একটা জায়গায় ইউজ করা হয়, সেটা হচ্ছে যখন আমরা তুলনা করা বুঝাবো, যখন কম্পারিজন বুঝাবো তখন আমরা বিসাইড বসাবো। লাইক মাই পেইন্টিং লুকস চাইল্ডিশ ড্যাশ ইয়ার্স, যদি আমি বুঝাতে চাই যে আমার পেইন্টিংটা, আমার পেইন্টিং এর সাথে যদি তোমার পেইন্টিং এর তুলনা করা হয়, লাইক এখানে আমার পেইন্টিং এর সাথে তোমার পেইন্টিং এর তুলনা করা হচ্ছে, তখন তুলনা করা হইলে আমি দিব বিসাইড। অর্থাৎ মাই পেইন্টিং লুকস চাইল্ডিশ বিসাইড ইয়ার্স, তোমার পেইন্টিং এর তুলনায় আমারটা খুবই শিশু সুলভ বা চাইল্ডিশ। তাহলে এটা হচ্ছে বিসাইড এর ব্যবহার দুটা, শুধু বিসাইড নট বিসাইডস। বিসাইড এর ব্যবহার হচ্ছে দুটা, একটা হচ্ছে যদি আমি বুঝাই পাশে বসা বুঝাতে বুঝাই অথবা পাশে বুঝাই দেন হচ্ছে বিসাইড, এবং আরেকটা হচ্ছে তুলনা বা কম্পারিজন যদি বুঝাই তাহলে বিসাইড। তাহলে আসলে বন্ধুরা এখন বিসাইডস কোথায় হবে, আমি অন দ্য আদার হ্যান্ড দিয়ে লিখছি বিসাইডস হচ্ছে ইন অ্যাডিশন টু অথবা অ্যাপার্ট ফ্রম। অ্যাপার্ট ফ্রম মানে হচ্ছে এছাড়াও, এবং ইন এডিশন টু মানে হচ্ছে অধিকন্তু। তার মানে আমি যদি বলি এটা কেমন হবে, এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। উই হ্যাভ আ লট অফ থিংস কমন ড্যাশ মিউজিক, আমরা বলতে চাচ্ছি আমাদের মধ্যে অনেক কিছু কমন আছে, মিউজিক ছাড়াও কমন আছে অনেক কিছু। এভাবে যদি বলতে চাই, বা অধিকন্তু মিউজিক ছাড়াও অধিকন্তু আরো কিছু কমন আছে এমন যদি বোঝাতে চাই তাহলে আমরা বসাবো উই হ্যাভ আ লট অফ থিংস কমন বিসাইডস মিউজিক। অর্থাৎ আমি যদি বুঝাই এছাড়াও বা এটা ছাড়াও বা অধিকন্তু এমন যদি বুঝাই তবেই আমরা বিসাইডস বসাতে পারবো। লাইক আমি যদি বলি আই হ্যাভ আ কার বিসাইডস আই হ্যাভ আ সাইকেল, মানে আমার কার আছে পাশাপাশি আমার একটা সাইকেল আছে, বা আমার কার আছে অধিকন্তু আমার একটা সাইকেল আছে, এমন যদি আমি বুঝাই তবে আমরা বিসাইডস বসাতে পারবো। অর্থাৎ বিসাইড মানে হচ্ছে পাশে এবং বিসাইডস মানে হচ্ছে অধিকন্তু। তাহলে এবার আসলে আপ এন্ড ডাউন, এই দুটো প্রিপোজিশনে, এই দুটো প্রিপোজিশন তোমরা সবাই জানো যে আমি একটা লাইক পাহাড় এঁকেছি, পাহাড়ের উপরে যদি কেউ উঠে, লাইক উপর ঊর্ধ্বগামী কোনো মুভমেন্ট যদি বুঝায় তাহলে আপ, নিম্নগামী যদি কোনো মুভমেন্ট বুঝায় তবে ডাউন। ফর এক্সাম্পল আমি লিখলাম she went dash the stairs oblique hill, আবার লিখলাম then she came dash again। এখন প্রথমটাতে বুঝাচ্ছি সে হয় স্টেয়ার্স বা হিলের উপরে উঠলো, অর্থাৎ ঊর্ধ্বগামী মুভমেন্ট, তাহলে আমি দেব she went up the stairs। আর যেহেতু নিম্নগামী মুভমেন্ট she came dash again, সে উপরে উঠে আবার ফিরে আসলো, তাহলে আমি দেব she came down again। এবার আসো রাউন্ড এবং অ্যারাউন্ড নিয়ে আলোচনাতে। রাউন্ড এবং অ্যারাউন্ড নিয়ে প্রথমেই যেটা বলা হবে সেটা হচ্ছে উই ইউজ, আমি তোমাদেরকে একটা বুলেট পয়েন্ট লিখে দিয়েছি, উই ইউজ রাউন্ড ফর এ পজিশন অর মুভমেন্ট ইন এ সার্কেল অর ইন এ কার্ভ। তার মানে হচ্ছে আমরা রাউন্ড প্রিপোজিশনটা তখনই ইউজ করব যখন প্লেস এবং মুভমেন্টটা হবে গোলাকার বা বক্রাকার। যদি গোলাকার বা বৃত্তাকার বা বক্রাকার হয় মুভমেন্ট এবং প্লেসটা, তবেই আমরা রাউন্ড ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল আমি লিখলাম দে ওয়ার অল সিটিং দ্যাট দ্য টেবল। এখন একটা জিনিস দেখো ভাইয়ারা, যদি টেবলে কেউ বসে থাকা বোঝায় তাহলে অবশ্যই টেবলের চতুর্দিকে বসে থাকবে। লাইক আমরা যদি ডাইনিং টেবলের কথা বলি, দেখা যায় ওখানে সবাই চতুর্দিকে বসে থাকে, একটা গোলাকার একটা মুভমেন্ট দেখা যায় বা গোলাকার একটা প্লেস দেখা যায়। তাহলে গোলাকার প্লেস যদি আমরা বুঝাই তখন আমরা বসাবো রাউন্ড, দে ওয়ার অল সিটিং রাউন্ড দ্য টেবল। পরেরটা দেখো আমি দিচ্ছি দ্য আর্থ মুভস ড্যাশ দ্য সান। তোমরা সবাই বলবে হয়তো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, কারণ এটা একটা প্রবাদ। এখন প্রবাদটাকে একটু প্রিপোজিশনের আঙ্গিকে চিন্তা করে দেখি কেন আমরা এখানে রাউন্ড বসাচ্ছি। কারণ হচ্ছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। পৃথিবী যদি সূর্যের চারিদিকে ঘুরে তাহলে কেমন ব্যাপারটা গোলাকৃতি
বা রাউন্ড আকৃতি বা সার্কলিং, এটা কাইন্ড অফ সার্কেল আকারের একটা মুভমেন্ট যদি এমন হয় তাহলে আমরা দিব দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। পৃথিবীর ঘূর্ণন গতিটা হচ্ছে কেমন? গোলাকৃতি। তাহলে যদি গোলাকৃতি হয় তাহলে আমরা রাউন্ড দেব। অর্থাৎ আমি এখানে আবারও তোমাদের সুবিধার্থে পয়েন্ট আউট করে দিচ্ছি, যদি মুভমেন্টটা সার্কলিং হয় মানে গোলাকৃতি বা বৃত্তাকৃতি হয় অথবা বক্রাকার হয় তবেই আমরা রাউন্ড বসাবো। এবং এটা পজিশনও হতে পারে, লাইক টেবলটা হচ্ছে পজিশন, এবং মুভমেন্টও হতে পারে, লাইক সূর্যের গতিটা হচ্ছে মুভ করছে, গতি মুভমেন্ট, আর এটা হচ্ছে প্লেস। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যখন বক্রাকৃতির কোনো বা বৃত্তাকৃতির কোনো মুভমেন্ট বা হচ্ছে প্লেস বুঝাবো তখন আমরা রাউন্ড প্রিপোজিশনটা ইউজ করতে পারবো। দেখো রাউন্ড প্রিপোজিশনের কিন্তু আরো একটা ব্যবহার আছে, উই অলসো ইউজ রাউন্ড টু মিন ইনটু অল পার্টস অফ অথবা অল ওভার ব্র্যাকেটে লিখলাম আ প্লেস। তার মানে হচ্ছে যদি সমগ্র অর্থে বোঝায়, যদি সমগ্র বোঝায় তবে তাহলে আমরা রাউন্ড ইউজ করতে পারবো। লাইক দেখো উই ওয়াক ড্যাশ দ্য টাউন সেন্টার, আমরা যদি সমগ্র টাউন সেন্টার ঘুরে ফেলি তখন আমরা এখানে বলতে পারবো উই ওয়াক রাউন্ড দ্য টাউন সেন্টার, মানে অল ওভার টাউন, অল ওভার দ্য টাউন সেন্টার। আমরা ইনস্টিড অফ রাউন্ড উই ক্যান ইউজ অ্যারাউন্ড, তার মানে রাউন্ড এবং অ্যারাউন্ড দুটা একই জিনিস। আমি চাইলে উই ওয়াক অ্যারাউন্ড দ্য টাউন সেন্টার এটাও বসাতে পারবো। তাহলে এবার আসো আরেকটু রিভিউ দিই, এটা হচ্ছে বিসাইড এবং বিসাইডস এর পার্থক্যটা আবার কথা বলি। যে বিসাইড হচ্ছে তোমার বিসাইড হচ্ছে পাশে বসা বোঝাতে বোঝায়, এবং আমরা বিসাইডস ইউজ করি যখন অধিকন্তু বা ইন এডিশন টু অথবা অ্যাপার্ট ফ্রম এগুলো বোঝায়। দেন হচ্ছে আপ এন্ড ডাউন, আপ হচ্ছে ঊর্ধ্বমুখী গতি আর ডাউন হচ্ছে নিম্নমুখী গতি। এবার আসো রাউন্ড অথবা অ্যারাউন্ড। রাউন্ড অথবা অ্যারাউন্ড বুঝাবে, রাউন্ড হচ্ছে তখনই বসবে যখন প্লেস এবং অথবা মুভমেন্টটা সার্কলিং হবে অথবা কার্ভিং হবে। যদি এমন বুঝায় তবেই আমরা অ্যারাউন্ড বা রাউন্ড ইউজ করতে পারবো, এবং যখন কমপ্লিটলি কোনো একটা জায়গায় ঘূর্ণন বুঝাবে তখনও আমরা রাউন্ড ইউজ করতে পারবো, এবং রাউন্ডের পরিবর্তে আমরা অ্যারাউন্ড ইউজ করতে পারবো। তার মানে রাউন্ড এবং অ্যারাউন্ড কাইন্ড অফ সিমিলার। এবার নিশ্চয়ই তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছো। এবার প্লেস এন্ড মুভমেন্ট নিয়ে আরো কিছু প্রিপোজিশন আসা যাক। আমি লিখেছি অ্যালং, অ্যাক্রস এবং থ্রো, এই তিনটা প্রিপোজিশন নিয়ে আমরা এখন আলোচনা করব। আমি একটা চিত্র রেখেছি অ্যালং এর জন্য, আর একটা রেখেছি অ্যাক্রস এর জন্য। দেখা যাক অ্যালংটা কি বোঝায়। অ্যালংটা অনেকটা সরল রৈখিক গতি বোঝায়। কোনো ব্যক্তির সরল রৈখিক গতি যদি হয় তাহলে আমরা বলবো এটা অ্যালং। আর যদি দেখা যায় যে না, অ্যাক্রস হচ্ছে আড়াআড়ি গতির জন্য, লাইক অ্যালং হচ্ছে ব্যাপারটা হচ্ছে গতিটা হবে এমন আর অ্যাক্রসটা হবে আড়াআড়ি, লাইক এমন। তাহলে আমি এক্সাম্পল দিলাম, দে ওয়াকড ড্যাশ দ্য স্ট্রিট লুকিং ইন অল দ্য শপ উইন্ডোজ। তোমরা দেখো যখন একজন মানুষ টপ স্ট্রিট দিয়ে হেঁটে যায় তখন অবশ্যই তার গতিটা হয় সরলরৈখিক, এমন না যে আড়াআড়ি ভাবে রাস্তা পার হচ্ছে, ব্যাপারটা এমন বুঝাচ্ছে না। এখানে বুঝাচ্ছে যে সে স্ট্রিটের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। তাহলে আমি দিব দে ওয়াকড অ্যালং দ্য স্ট্রিট লুকিং ইন অল শপস উইন্ডোজ, অল শপ উইন্ডোজ। তাহলে কি ঘটনা ঘটলো? তাহলে অ্যালংটা বুঝাচ্ছে সরলরৈখিক গতি। এবার দেখা যাক স্মল ব্রিজ ড্যাশ দ্য রিভার। স্মল ব্রিজ ইজ, তাহলে কি হবে? স্মল ব্রিজ ইজ ড্যাশ দ্য রিভার। তাহলে দেখো স্মল ব্রিজটা সাধারণত নদীর আড়াআড়ি ভাবে হয়, লাইক নদীর উপরে এভাবে আড়াআড়ি ভাবে অবস্থিত হয়ে থাকে। তাহলে এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত। তাহলে আমি দিব স্মল ব্রিজ ইজ অ্যাক্রস দ্য রিভার। তাহলে আমি অ্যাক্রস দিয়ে দিলাম। তাহলে এবার নিশ্চয়ই অ্যাক্রস এবং অ্যালং এর ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরেছো। অ্যালং নিয়ে আরো কিছু আলোচনা আমরা দেখি। অ্যালং বুঝায় ফ্রম ওয়ান পার্ট অফ এ রোড অর রিভার এটসেট্রা টু অ্যানাদার, অর্থাৎ এক পার্ট থেকে আরেক পার্টে যদি সরলরৈখিক ভাবে বুঝায় তবেই আমরা অ্যালংটা বসাতে পারবো। লাইক আমি এক্সাম্পল দিলাম, উই ওয়াক ড্যাশ দ্য বিচ কালেক্টিং স্মল ক্র্যাবস ইন আ বাকেট। ক্র্যাবস মানে হচ্ছে কাঁকড়া। যদি বুঝায় যে বিচের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা বাকেটের মধ্যে স্মল ক্র্যাবস ছোট ছোট কাঁকড়া কালেক্ট করছিলাম, তাহলে বিচের মধ্যে যদি হাঁটাটা বুঝায় তাহলে তোমরাই বলো কেমন হাঁটা। অবশ্যই এবং অবশ্যই এটা সরলরৈখিক ভাবে হেঁটে যাচ্ছিল। তাহলে আমরা দিব উই ওয়াকড অ্যালং দ্য বিচ কালেক্টিং স্মল ক্র্যাবস ইন আ বাকেট। তাহলে অ্যালং দিয়ে দিলাম। এরপর আসো অ্যাক্রস। আমি অ্যাক্রসের এখানে লিখেছি বুলেট পয়েন্ট দিয়ে, ফ্রম ওয়ান সাইড টু দ্য আদার অফ সামথিং উইথ ক্লিয়ার লিমিটস সাচ অ্যাজ অ্যান এরিয়া অফ ল্যান্ড, আ রোড অর আ রিভার। অর্থাৎ এখানে একটা এরিয়া বুঝাবে। অর্থাৎ এরিয়া মিন্স কেমন? এরিয়া মিন্স ধরো এমন। যদি আড়াআড়ি বুঝায়,
আড়াআড়িটা দেখো একটা এরিয়া কিন্তু ক্রিয়েট করছে। যদি এমন বুঝায় তবেই আমরা অ্যাক্রস বসাতে পারবো। ফর এক্সাম্পল আমি এক্সাম্পলে লিখেছি দেখো, শি ওয়াকড ড্যাশ দ্য ফিল্ড, তাহলে শি ওয়াকড ড্যাশ দ্য ফিল্ড, ফিল্ডটার মধ্যে দিয়ে যদি সে আড়াআড়ি ভাবে পার হয়ে যায় তাহলে আমি বলবো শি ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড। এবং দেখো when I reached the river I simply swam dash, অবশ্যই রিভারে যখন কেউ সুইম করে তাহলে সে আড়াআড়ি ভাবে পার হয়ে যায়। লাইক এখান থেকে যদি সে সুইম শুরু করে এখানে যদি সে পার হয় তাহলে কেমন একটা এরিয়া ক্রিয়েট করছে। যদি এমন একটা এরিয়া ক্রিয়েট করে বা আড়াআড়ি হয় তাহলে আমরা দিব when I reached the river I simply swam across। নিশ্চয়ই এবার তোমরা অ্যাক্রস এবং অ্যালং এর পার্থক্যটা বুঝতে পেরেছো। এবার আসলে ইউসেজ অফ থ্রো। থ্রোটা কি? থ্রোটা হচ্ছে নরমালি আমি দুটা বুলেট পয়েন্ট লিখেছি, এই দুটা বুলেট পয়েন্টকেই অনুসরণ করে থ্রো। ফর এক্সাম্পল আমি প্রথমে লিখেছি টু মুভ সামথিং সাচ অ্যাজ আ হোল ওপেনিং অর পাইপ মিন্স টু মুভ ডিরেক্টলি ফ্রম ওয়ান সাইড অর এন্ড অফ ইট টু দ্য আদার, অর্থাৎ একটা প্রান্ত থেকে শুরু করে যদি অপর প্রান্ত থেকে বের হয়ে যায়, এক প্রান্ত দিয়ে ঢুকলো দেন অপর প্রান্ত দিয়ে বের হলো, এটা হতে পারে হোল হতে পারে, এটা ওপেনিং হতে পারে, এটা পাইপ হতে পারে, এটা একটা দরজার ভিতরে হতে পারে। যদি এমন হয় যে এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হয় তবেই আমরা থ্রো ব্যবহার করব। ফর এক্সাম্পল আমি লিখেছি দেখো ভিজিটর্স এন্টার ড্যাশ আ সাইড এন্ট্রান্স ফুল স্টপ দ্য মেইন পাথ কন্টিনিউস ড্যাশ আ টানেল অফ ট্রিজ। যদি ভিজিটর্স কি করলো এন্ট্রান্স নিল কোন দিক দিয়ে, দেখো সাইড এন্ট্রান্স নিয়ে সে এন্ট্রান্স নিল মিন্স সে ঢুকলো ঢুকে আবার বের হয়ে গেল। যদি এমন হয় ঢুকলো এবং ঢুকে বের হয়ে গেল তবে আমরা থ্রো বসাতে পারবো। তাহলে আমরা বসাই দিলাম থ্রো। Visitors enter through a side entrance, তাহলে আমি ব্র্যাকেটে লিখলাম নোট ইনটু, অর্থাৎ ইনটুর সাথে থ্রো এর তোমরা হয়তো কনফিউজ করে ফেলতে পারো তাই এটা আমি দিয়েছি। ইনটু মানে হচ্ছে জাস্ট প্রবেশ করা, এখানে বের হওয়ার কোনো স্কোপ নাই বা বের হওয়ার ক্ষেত্রে ইনটু বুঝাচ্ছে না। যদি আমি বলি দ্য ম্যান এন্টার্ড ইনটু দ্য রুম, তার মানে হচ্ছে সে গতিশীল ভাবে প্রবেশ করলো। আর থ্রো হচ্ছে প্রবেশ করে যদি সে বের হয়ে যায় তখন হচ্ছে থ্রো। লাইক এখানে আমি দিলাম ভিজিটর্স এন্টার থ্রু আ সাইড এন্ট্রান্স। পরেরটা দিলাম দ্য মেইন পাথ কন্টিনিউস ড্যাশ আ টানেল অফ ট্রিজ, মেইন পাথটা কন্টিনিউ করছে কি টানেল অফ ট্রিজ, টানেল অফ ট্রিজ এর মধ্যে দিয়ে, তাহলে এখানে একটা ঢোকা এবং বের হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য আমরা দিব দ্য কন্টিনিউস থ্রু আ টানেল অফ ট্রিজ। এবার আরেকটা ব্যাপার কোথায় থ্রো বসে সেটা হচ্ছে টু গো থ্রু আ টাউন এরিয়া অর কান্ট্রি মিন্স টু ট্রাভেল অন ইট, অর্থাৎ আমি যদি বলি টু গো থ্রু আ টাউন এরিয়া অর কান্ট্রি, কোন টাউন কোন এরিয়া এবং কোন কান্ট্রির মধ্যে যদি আমরা ভ্রমণ করি, অর্থাৎ এর মধ্যে যদি আমরা এর উপর দিয়ে যদি আমরা ভ্রমণ করি তাহলে আমরা থ্রো বসাই। লাইক আ মেমোরেবল রোড ট্রিপ ড্যাশ দ্য ক্যালিফোর্নিয়া ভিনিয়ার্স, আ মেমোরেবল রোড ট্রিপ ড্যাশ দ্য ক্যালিফোর্নিয়া ভিনিয়ার্স, আমাকে দিতে হবে আ মেমোরেবল রোড ট্রিপ থ্রু দ্য ক্যালিফোর্নিয়া ভিনিয়ার্স। তার মানে হচ্ছে ক্যালিফোর্নিয়া ভিনিয়ার্স এর উপর দিয়ে আমরা ভ্রমণ করেছিলাম। অর্থাৎ তাহলে আমরা থ্রো বসাবো যদি এক প্রান্ত দিয়ে ঢুকে এবং অন্য প্রান্ত দিয়ে বের হয়ে যায় এই ধরনের কোনো ব্যাপারের, এই ধরনের কোনো বিষয়ের ক্ষেত্রে, এবং যদি আমরা কোনো টাউন কোনো সিটি কোনো এরিয়া বা কোনো কান্ট্রির মধ্যে দিয়ে ভ্রমণ করা বোঝাই তখনই আমরা থ্রো বসাবো। এবং অ্যাক্রস বসাবো যখন কোনো আড়াআড়ি ভাবে আমরা এরিয়া বুঝাবে তখন আমরা অ্যাক্রস বসাবো, এবং অ্যালং বসাবো তখনই যখন একটা সরলরৈখিক গতি বুঝাবে। এবার নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আসা যাক প্রিপোজিশন ফ্রম এবং টু নিয়ে কথা বলবো। The preposition from generally means the opposite of to, তার মানে হচ্ছে from প্রিপোজিশনটি to এর সরাসরি বিপরীত। ধরা যাক আমি নরমালি একটা এক্সাম্পল দিলাম he came dash Miami last night, এবং আরেকটা লিখলাম he went dash Miami। তাহলে আমি যদি এখন বলি সে মিয়ামি থেকে আসলো তাহলে আমি লিখবো he came from Miami, তার মানে সে মিয়ামি থেকে আসলো। আর আমি যদি বুঝাই সে মিয়ামিতে গেল তখন আমাকে দিতে হবে টু, অর্থাৎ কোথাও থেকে আসা বুঝালে কোন জায়গা থেকে সে এসেছে এমন বুঝালে তখন আমরা ফ্রম ব্যবহার করব, আর কোন জায়গাতে গেলে তখন আমরা টু ব্যবহার করব। তার মানে হচ্ছে ফ্রম প্রিপোজিশনটি টু এর বিপরীত অর্থক। এরপরে আসা যাক ইউসেজ অফ ফ্রম। এখন দেখো তোমরা আমি দিয়েছি ফ্রম থার্ড ব্র্যাকেট আ টাইম আ প্লেস টু আ টাইম আ প্লেস, তার মানে হচ্ছে ফ্রম কোনো একটা টাইমের ক্ষেত্রে যদি আমরা বলি কোনো টাইমের স্টার্টিং পয়েন্ট থেকে যদি একটা টাইম পর্যন্ত বুঝাই তখন প্রথম টাইমের আগে ফ্রম দিতে হবে, স্টার্টিং পয়েন্টে ফ্রম দিতে হবে এবং শেষের পয়েন্টে এন্ডিং পয়েন্টে আমাদেরকে টু দিতে হবে। আর কোনো প্লেস থেকে আসা বুঝালে আমাদেরকে ফ্রম দিতে হবে, এবং ওই আরেকটা প্লেসে যাওয়া বুঝালে তখন আমাদেরকে টু দিতে হবে। তাহলে দেখা যাক আমি লিখলাম হি লিভড ইন জার্মানি
ড্যাশ 1972 ড্যাশ 1978, তাহলে আমাকে বলতে হবে যে টাইমের আগে একটা টাইম থেকে আরেকটা টাইম পর্যন্ত, তাহলে স্টার্টিং পয়েন্টটাতে আমাকে দিতে হবে ফ্রম এবং এন্ডিং পয়েন্টটাতে আমাকে দিতে হবে টু। অন দ্য আদার হ্যান্ড দেখো, যদি আমরা প্লেসের ক্ষেত্রে বুঝাই, যদি কোথাও থেকে আসা বুঝায়, লাইক উই ড্রোভ ফ্রম আটলান্টা, তার মানে আমরা আটলান্টা থেকে এসেছিলাম, কোথায় গিয়েছিলাম, এবং নিউ ইয়র্ক পর্যন্ত গিয়েছিলাম, তাহলে উই ড্রোভ ফ্রম আটলান্টা টু নিউ ইয়র্ক, তার মানে একদিক থেকে আসা এবং অন্যদিকে যাওয়া। অর্থাৎ যখন আমরা আসা বুঝাবো তখন আমরা ফ্রম দেব, এবং যখন আমরা যাওয়া বুঝাবো তখন আমরা টু দেব। এরপর আসা যাক, এটা কমন এক্সপ্রেশন আছে লাইক ফ্রম টাইম টু টাইম, এইটা হচ্ছে একটা লাইক কমন এক্সপ্রেশন আমরা সবসময় ইউজ করে থাকি ইংলিশে। তাহলে লাইক এটা বুঝায় ফ্রম টাইম টু টাইম, এই ফ্রেজটা বুঝায় অকেশনালি, মানে মাঝে মাঝে। লাইক আমি দিলাম উই ভিজিট দ্য আর্ট মিউজিয়াম ড্যাশ টাইম, তার মানে হচ্ছে আমরা আর্ট মিউজিয়ামে অকেশনালি ভিজিট করি, মাঝে মাঝে ভিজিট করি, তাহলে আমরা দিব ফ্রম টাইম টু টাইম। এবার আশা করি তোমরা ফ্রম এবং টু এর ব্যাপারটা বুঝেছো। আরো ক্লিয়ার করার জন্য আমি আরেকবার রিভিউ দিচ্ছি। ফ্রম হচ্ছে কোথাও থেকে আসা এবং টু হচ্ছে কোথাও যাওয়া, এটাই হচ্ছে ফ্রম এবং টু এর পার্থক্য।